কানাডায় বিপুল সংখ্যক মানুষ বেকার আছে, চাকরি পাচ্ছে না। এই তথ্য আমরা আমাদের চারপাশে তাকালেই টের পাই। আমাদের চেনা জানা পরিবারের সদস্যদের মধ্যে এমন অনেকে আছেন যারা চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না। কিছুদিন আগে স্ট্যাটিস্টিক্স কানাডাও তাদের যে আনুষ্ঠানিক নাম্বার, সেই নাম্বারও জানিয়েছিল যে কানাডার এখনকার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 7%, হুইচ ইজ সো হায়ার ইন সো মেনি মান্থস। এবং বিপুল সংখ্যক লোক আসলে আনএমপ্লয়েড আছে, তারা কাজ খুঁজেও কাজ পাচ্ছে না। ইকোনমির জন্য এটি অবশ্যই একটি উদ্বেগজনক ঘটনা। কিন্তু আমরা যদি জিনিসপত্রের দামের দিকে তাকাই, কনজিউমার মার্কেটের দিকে তাকাই, যে আমরা প্রতিদিন গ্রোসারিতে যাই, আমাদের পকেট থেকে কী পরিমাণ বিল চলে যাচ্ছে, সেই হিসাবটা কীরকম? যারা নিয়মিত বাজার করেন, গ্রোসারি করেন, তারা এটি খুব ভালোভাবে জানেন এবং তারা তার উত্তাপটা টের পান। আজই স্ট্যাটিস্টিক্স কানাডা তার যেই মান্থলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আমরা যেটিকে ইনফ্লেশন বলে থাকি, মূল্যস্ফীতি বলে থাকি, তার রিপোর্ট প্রকাশ করেছে। স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে জানিয়েছে মে মাসে কানাডার ইনফ্লেশন রেট হচ্ছে 1.7%, যেটি এপ্রিল মাসেও ঠিক এক্স্যাক্টলি 1.7% ছিল। অর্থাৎ এপ্রিল মাসে এবং মে মাসে ইনফ্লেশন রেটের ক্ষেত্রে খুব কোনো পরিবর্তন ঘটেনি। দর্শক, একটু বোঝার সুবিধার্থে জানিয়ে রাখি যে এই যে স্ট্যাটিস্টিক্স কানাডা ইনফ্লেশনের এই রেটটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা তারা ক্যালকুলেট করে, সেটি তারা করে হিসাব করে আসলে বছরের একই সময়ের সঙ্গে, আগের বছরের একই সময়ের সঙ্গে বর্তমান বছরের একই সময়ের তারা একটা কম্প্যারিজন করে। এবং জনগণ আমরা খুবই নিয়মিত বা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি এমন কিছু হাইলি ইউজড কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলোর একটা প্রাইস একসাথে করে তারা গড় করে এই হিসাবটা করে থাকে। ফলে স্ট্যাটিস্টিক্স কানাডা যখন আমাদেরকে বলে যে আমাদের মে মাসের ইনফ্লেশন হচ্ছে 1.7%, কিংবা এপ্রিল মাসের ইনফ্লেশন হচ্ছে 1.7%, সেটি হচ্ছে গত বছরের এপ্রিল মাসে যে হারে বাড়ছিল তার সঙ্গে কম্পেয়ার করে এই বছরের এপ্রিল মাসে কিংবা গত বছরের মে মাসের প্রাইস ইনক্রিজের সঙ্গে এই বছরের মে মাসের প্রাইস ইনক্রিজের কম্প্যারিজন করে তারা এই হিসাবটা বলে। ফলে গত বছরের সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে যে এপ্রিল এবং মে মাসের প্রাইস বাড়ার হারটা একই ছিল, 1.7%। কিন্তু আবার আমরা যদি মান্থ টু মান্থ হিসাব করি যে এপ্রিল মাস থেকে মে মাসে এই মাসের মধ্যে কত বেড়েছে কিনা, কারণ আমরা তো দেখছি যে ইনফ্লেশন গত মাসে 1.7, এই মাসে 1.7, তাহলে 2 মাসে কি ঠিকই থাকলো কিনা? না, মে মাসে এপ্রিলের তুলনায় মে মাসে 0.6% সামান্য বেড়েছে। ইকোনমিস্টরা অবশ্য খানিকটা স্বস্তি পাবার চেষ্টা করছেন এই ভেবে যে তারা ভাবছেন যে তাহলে কি প্রাইসের আন্ডারলাইং যে প্রেশারটা, আমরা এই যে ইন্ডেক্সটা দেখি, সেই ইন্ডেক্সটাকে ইকোনমিস্টরা বলে থাকেন যে হেডলাইন। পত্রিকায় যেমন আমরা খবরের একটা শিরোনাম দেখি এবং ভেতরে বিস্তারিত থাকে, সো ইনফ্লেশনের ক্ষেত্রে প্রাইস ইন্ডেক্সের এই নাম্বারটা যখন বলে ইনফ্লেশন রেট 1.7%, সেটি আসলে হেডলাইন। তার ভেতরে যে কম্পোনেন্টগুলো, সেখানে ইকোনমিস্টরা মনে করছেন যে খানিকটা প্রেশার বোধহয় কমেছে। স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে যেই তথ্য জানাচ্ছেন তাতে তারা বলছেন যে এই সময়ে রেন্ট, বাড়ি ভাড়া, মর্টগেজ এবং ফুড এর কস্টিংটা, এর প্রাইসিংটা সামান্য বেড়েছে। কিন্তু গ্যাসের দাম আগের বছরের তুলনায়, তারা হিসাবটা কিন্তু আগের বছরের সঙ্গে করেছে, গত বছরের মে মাসের তুলনায় এবছরের মে মাসে একটা হিউজ ফল করেছে, প্রায় 15.5%। যার কারণে যেহেতু গ্যাসোলিনের প্রাইসটা অনেক কমে গেছে, এনার্জি সেক্টরের প্রাইসটা অনেক কমে গেছে, ফলে ইনফ্লেশনের টোটাল যে রেটটা, সেই রেটটাকে টেনে অনেকটা নিচে নামিয়ে এনেছে 1.7%-এ। এখন এই এনার্জি সেক্টরটাকে, গ্যাসোলিন বা এইসব বিষয়গুলোকে বাদ দিয়ে যদি আমরা ইনফ্লেশনটা হিসাব করি, তাহলে কি দাঁড়াতো? তাহলে নাও ইট ইজ 2.7%, যেটি এপ্রিল মাসে 2.9% ছিল। ফলে এই যে গ্যাসের দামটা কমে গেছে, গ্যাসের দামটা আসলে কমে গেছে, আপনারা জানেন যে এপ্রিল মাসে কনজিউমার কার্বন ট্যাক্স, যেটি মার্ক কার্নি প্রত্যাহার করে নিয়েছেন, সেটির কারণে গ্যাসের দাম র্যাপিডলি ফল করেছে এবং সেই ফল করার কারণেই আসলে ইনফ্লেশনেও তার একটা প্রেশার পড়েছে। আবার আমরা যদি মান্থ টু মান্থ হিসাব করি যে এপ্রিল মাসের তুলনায় মে মাসে গ্যাসের দাম কি বাড়লো না কমলো, সেই ক্ষেত্রে কিন্তু এপ্রিলে যে প্রাইস ছিল মে মাসে এসে সেটি 1.9% বেড়েছে। সো
আবার বাড়ি ভাড়ার ক্ষেত্রেও এপ্রিল মাসে যেটা 5.2% বেড়েছিল, মে মাসে এসে 4.5% বেড়েছে, মান্থ টু মান্থ একটু কমে এসেছে, কিন্তু ওভারঅল বাড়তির দিকে থেকেছে। ফলে এই সব কিছু মিলিয়ে হেডলাইন ইনফ্লেশন রেটটাকে একটা মানে কি বলবো, একটা কমফোর্টেবল জোনের মধ্যে নিয়ে এসেছে 1.7%। দর্শক, ইনফ্লেশনের আলোচনার সঙ্গে যে বিষয়টি আমরা খুবই ভাবি বা যে বিষয়টির সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় সেটি হচ্ছে আসলে ইন্টারেস্ট রেট, ব্যাঙ্ক অফ কানাডার ইন্টারেস্ট রেট। কারণ আমরা জানি যে ব্যাঙ্ক অফ কানাডার প্রিফার্ড নাম্বার, তাদের একটা খুব স্বপ্নের নাম্বার হচ্ছে 2%। তারা মনে করে যে 2% যদি ইনফ্লেশন রেট থাকে তাহলে ইকোনমিটা খুবই ভালো আছে। সো সেই সময় তারা মনে করে যে এখন ইন্টারেস্ট রেট ইচ্ছা মতো প্লে অ্যারাউন্ড করা যায়, কমানো যায়। তাইলে যে 1.7%, গত মাসে 1.7% ছিল, এই মাসেও 1.7%, কিন্তু গত পরপর 2 দফা কিন্তু ব্যাঙ্ক অফ কানাডা ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রেখেছে। কেন অপরিবর্তিত রাখলো তারা? 2.75 থেকে আর নিচে তারা আর কাটলো না কেন? ইনফ্লেশন তো 1.7, মানে তাদের যে স্বপ্নের নাম্বার 2%, তার থেকে তো নিচে। দর্শক, এই জায়গাটাই হচ্ছে একটা ক্যাচটা হচ্ছে কি, যে ব্যাঙ্ক অফ কানাডা আসলে তারা হেডলাইনের দিকে তাকায় না, তারা ইন্টারনাল আন্ডারলাইং প্রেশারটা কি আছে, শিরোনামের ভেতরে, খবরের ভেতরে কি আছে, তারা সেই জায়গাটায় তাকায়। এবং সেই জায়গায় আসলে তাদের দুটি পয়েন্ট দেখার বিষয় আছে। তারা দেখে হচ্ছে সিপিআই ট্রিম এবং সিপিআই মেডিয়ান ইকোনমিক্সের ভাষায় এইভাবে তারা এটিকে চিহ্নিত করে। এবং এই আমরা যখন হেডলাইনে দেখছি 1.7% ইনফ্লেশন রেট, ব্যাঙ্ক অফ কানাডা কিন্তু দেখছে তাদের যেটা টার্গেট সিপিআই ট্রিম অ্যান্ড সিপিআই মেডিয়ান, তাদের কাছে সিপিআই ট্রিম হচ্ছে 3% এবং সিপিআই মেডিয়ান হচ্ছে 3.1%। তার মানে হচ্ছে তাদের যে স্বপ্নের নাম্বার 2%, ইনফ্লেশন আসলে সেই 2%-এর চেয়ে অনেক অনেক উপরে আছে। এখন এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইকোনমিস্টরা ভাবছেন এই যে আবার আগামী জুলাই মাসের 30 তারিখ আরও একটা ইন্টারেস্ট রেটের অ্যানাউন্সমেন্টের ঘোষণা তারা করবে। সো সেই সময়টায় কি হবে? গত পরপর দুটিতে তো আমরা দেখলাম যে ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থেকেছে। এখন 30শে জুলাই যে ব্যাঙ্ক অফ কানাডা আবার পরবর্তী যে অ্যানাউন্সমেন্টের সময়টা আসবে, সেই সময় কি তারা ইন্টারেস্ট রেট কমাবে? ইকোনমিস্টরা একটু সংশয়ে আছেন এই নাম্বারগুলোর কারণে, যে আন্ডারলাইং যে নাম্বারটা, কোর ইনফ্লেশন যেটাকে বলা হয় 3 and 3.1%, সেই জায়গাটায় তারা মনে করছেন যে পসিবিলিটি ইজ যে আরও একবার আনচেঞ্জড থাকবে। তবে 30শে জুলাইয়ের আগে আমরা আরও একটা ইনফ্লেশন রিপোর্ট পাবো। ফলে সেই সময় আসলে বোঝা যাবে যে সেই ইনফ্লেশন রেটটায় কী দাঁড়ায়। আমাদের হেডলাইন যে 1.7%, কিন্তু ইন্টারনালি সেটা যে 3.1% সেটা কমে আসবে কিনা, তার উপর ডিপেন্ড করবে যে জুলাই মাসে ব্যাঙ্ক অফ কানাডা আসলে কী সিদ্ধান্ত নেবে। বাই দিস টাইম কিছুটা স্থিমিত হয়ে আসলে, অ্যাটলিস্ট খবর আলাপ আলোচনায় স্থিমিত হয়ে আসলেও যে ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তাটা, সেটি কিন্তু আমাদের কাটেনি। আর আমার আলোচনার শুরুতেই তো বললাম যে জব মার্কেটের যেই অনিশ্চয়তার এখনও রয়ে গেছে। ফলে জুন মাস যাচ্ছে, 30শে জুলাই, তার আগে অর্থনীতির কতটা পরিবর্তন হবে, আদৌ পরিবর্তন হবে কিনা, নাকি আরও খারাপের দিকে যাবে, নাকি আরও ভালোর দিকে যাবে, এই সব কিছুর উপর নির্ভর করবে 30শে জুলাই ব্যাঙ্ক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমানোর ঘোষণা দিবে কি দিবে না। যাই হোক দর্শক, এগুলো তো হচ্ছে মানে পলিসি লেভেলের কথা, কিন্তু আমরা তো টের পাই বাজারে গেলে, চাকরি বাজারে গেলে ইকোনমিটা কোথায় আছে, চাপটা কোথায় লাগছে, সেই চাপটা আমার গায়ে, আমার বুকে কোথায় লাগছে, সেটি কিন্তু আমরা দৈনন্দিন জীবনে টের পাই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।